রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, আমি কিছু করিনি, যা করার সাহারা খাতুন করেছে, বলছেন টুকু। সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার উন্নতি, থানায় মামলা। জানাবো আয়নাঘরের অভিশাপ, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ভোগাবে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো ঘৃণ্য অপরাধ। এবং সর্বশেষ জানাবো নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, আমি কিছু করিনি, যা করার সাহারা খাতুন করেছে, বলছেন টুকু। সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার কোনো সম্পদ অবৈধভাবে অর্জন নয় বলে তিনি জানিয়েছেন ডিবি কর্মকর্তাদের। শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল, আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিভাবে? জবাবে টুকু বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই, আমার বাবার ব্যবসা ছিল, আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনি করেছেন। তখন ডিবি কর্মকর্তা বলেন, সাহারার তেমন কোনো লোকজন ছিল না, তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে, আপনার অজান্তে কিছু হয়নি। এর আগে রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয়, আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন? জবাবে তিনি বলেন, টাকার বিনিময়ে পুলিশে নিয়োগের বিষয়টা আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। ডিবি কর্মকর্তা টুকুকে সুনির্দিষ্টভাবে বলেন, আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন, অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন। অভিযোগ অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি, আমার বয়স যখন 25 বছর তখন থেকে এটা চাচ্ছিলাম, কিন্তু 60 বছর বয়সে আল্লাহ কবুল করেছেন। আমি মন্ত্রিত্ব চাইনি। জামাতে তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণে 2009 সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার দেন। সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার উন্নতি, থানায় মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মালিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সাবেক বিচারপতি মানিকের চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শিশির চক্রবর্তী বলেন, তার শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। মারধরের কারণে একটি অন্ডকোষ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর ছিল, পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়, এখন শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার। তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আয়নাঘরের অভিশাপ, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ভোগাবে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো ঘৃণ্য অপরাধ। আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ভোগাবে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো ঘৃণ্য অপরাধ, যার জ্বলন্ত সাক্ষী আয়নাঘর। এই আয়নাঘরের অভিশাপ আওয়ামী লীগকে বছরের পর বছর দগ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার আয়নাঘর বা গুপ্ত বন্দিশালার খবর বাংলাদেশবাসী বিশ্ববাসী প্রথম জানতে পারে 2022 সালের 14 আগস্ট। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের মাধ্যমে। আমার পরিষ্কার মনে আছে, আয়নাঘরে বন্দী ডিজিএফআই এর গোপন বন্দিশালা শিরোনামে 34 মিনিট 31 সেকেন্ডের অনুসন্ধানী ভিডিও চিত্রটি দেখেছিলাম শ্বাসরুদ্ধকর উত্তেজনায়। মানবাধিকার, মানুষের মৌলিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনার সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর কিভাবে মানুষকে গুম করত, আইন বহির্ভূতভাবে আটকে রাখত, তা প্রকাশ্যে চলে আসে। জানিয়ে ওই সময় থেকে শেখ হাসিনা প্রবল আন্তর্জাতিক চাপে পড়ে। যদিও প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকার এই প্রতিবেদন ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ আমলে নেয়নি। উল্টো চরিত্র হননের পাশাপাশি মামলা মোকদ্দমায় হেনস্থা করা হয় ওই আলোচিত অনুসন্ধানী ভিডিওর নেপথ্যের মূল চরিত্রদের। সরকার সমর্থিত এক পাশ সাংবাদিকও আদা জল খেয়ে লেগে পড়েছিলেন আয়নাঘরকে মিথ্যা প্রমাণে। বীভৎস নির্যাতনে আয়নাঘর যে কল্পকাহিনী নয়, তা প্রমাণিত হয়েছে শেখ হাসিনার পতন ও পলায়নের পর। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর গোপন সেই নির্যাতন কুঠুরি থেকে মুক্ত হয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিয়াল আমান আজমি।
মাইকেল চাকমা 5 বছর, মীর আহমদ বিন কাশেম ও আব্দুল্লাহিল আমান আজমি দীর্ঘ 8 বছর এই নরকে বন্দী ছিলেন বিনা বিচারে, বিনা অপরাধে। নির্বাচনের ওই অন্ধকূপ থেকে মুক্ত হওয়ার পর এই তিনজন যে বর্ণনা দিয়েছেন তা রীতিমতো লোমহর্ষক। প্রতিনিয়ত মৃত্যু ভয়ে, ভয়ঙ্কর জিজ্ঞাসাবাদ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে এই মানুষগুলো ক্ষণে ক্ষণে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন। মাইকেল চাকমা তো বলেইছেন, মনে হতো কবরে আছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে গুম অত্যন্ত ভয়াবহ অপরাধ। কর্তৃত্বপরায়ণ সরকারগুলো বিরোধী পক্ষের কণ্ঠরোধ করতে এই পন্থা অবলম্বন করে থাকে। 2009 সালে ক্ষমতা আসার পর বিরোধী মত দমন এই ঘৃণ্য পথ বেছে নেয় শেখ হাসিনার সরকার। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2009 থেকে 2021 সাল পর্যন্ত 605 জন মানুষ গুমের শিকার হয়েছেন। হয়তো তাদের অনেকের জীবনের শেষ দিনটি কেটেছে আয়নাঘরের কুঠুরিতে, হয়তো সিদ্ধান্ত গ্রহণকারী কলমের খোঁচা অথবা হেয়ালি ইঙ্গিতে কোনো এক মধ্যরাত থেকে গেছে আয়নাঘরে কোনো বাসিন্দার হৃদয় স্পন্দন। যতদূর জানা গেছে, আয়নাঘরের মূল কারিগর ছিল সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর। 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সংস্থাটি ছিল শেখ হাসিনার অধীনে, আর তার ছায়া হয়ে সংস্থাটি চালাতেন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। নিশ্চিতভাবে এই দুইজন ছাড়াও অনেক সেনা কর্মকর্তা সদস্য এই গুপ্ত কারাগার পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। ডিজিএফআই এর কার্যপ্রণালী ও এখতিয়ার নিয়ে আমি খুব ভালো জানি না, শুধু এটুকু জানি প্রবল ক্ষমতাধারী এই সংস্থাটি পরিচালনা করতেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে প্রায় ঈশ্বর সমতুল্য ক্ষমতা চর্চা করেন, তারই একটি সংযোজন বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপর তাদের সরাসরি কর্তৃত্ব। খুব সহজ কথা, ডিজিএফআই সেনাবাহিনী পরিচালিত একটি গোয়েন্দা সংস্থা। রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেনা কাঠামোর বাইরে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে কেন থাকবে? নিরাপত্তা বিশ্লেষক ও সেনা কর্মকর্তারা এর যোগ্য জবাব দিতে পারবেন। আয়নাঘরের অন্ধকূপ পরিচালনায় শুধু সাবেক প্রধানমন্ত্রী ও তার নিরাপত্তা উপদেষ্টা জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়। নিশ্চিতভাবে এর মধ্যে আরো অনেকেই জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা জরুরি। এছাড়া সবচেয়ে বেশি জরুরি ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার। তা না হলে আগামীতে আবারও আয়নাঘরের আবির্ভাব হবে, হয়তো শুধু পরিবর্তন হবে নাম ও ভুক্তভোগীর তালিকা, যা কাম্য নয়। আয়নাঘর সংস্কৃতির অবসান হতে হবে চিরতরে। নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করার লক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে। এখনো রাষ্ট্র ব্যবস্থা ও শাসন কাঠামোর বিভিন্ন অংশে ফ্যাসিবাদের দোসররা নানা রূপে বিরাজ করছে। ফ্যাসিবাদী ব্যবস্থার কুফল এখনো জনগণ প্রত্যক্ষ করছেন। অন্যদিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ, তদুপরি গণহত্যাকারীদের যথাযথ বিচারের ক্ষেত্রেও অগ্রগতির অভাব রয়েছে। গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা অর্জন করেছি। সে সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরের জন্যই আমাদের কাজ করে যেতে হবে, যাতে নবগঠিত এই রাজনৈতিক জনগোষ্ঠীর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। ফলে জনগণকে সংগঠিত করে রাখা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সঙ্গে সহযোগিতা এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের সহযোগিতার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্বের জায়গা থেকে গত 23 আগস্ট একটি সভায় বসেছিলাম। সভায় আগত অতিথিদের মতামতের ভিত্তিতে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করবে। সবাই কয়েকটি কর্মপন্থা আলোচিত হয়। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখা, মহানগর, জেলা, উপজেলা পর্যন্ত কমিটির বিস্তৃতি সাধনের জন্য কাজ করা, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সমন্বিত উপায়ে সংহত করা, গণ অভ্যুত্থানের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রীয় নীতি নির্ধারণের জায়গার পর্যালোচনা ও প্রস্তাবনা তৈরির কাজ করা, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।